হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমি এই ভিডিওটিতে ক্লাস 11-এর স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমাল বলে যে 7th নাম্বার চ্যাপ্টার রয়েছে এনসিইআরটি বইয়ে, সেই 7 নম্বর চ্যাপ্টারের আর্থওয়ার্মের ব্যাপারে, আর্থওয়ার্মের অ্যানাটমি এবং ফিজিওলজি দুটোর ব্যাপার, অ্যানাটমি অ্যান্ড মরফোলজির ব্যাপারে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে বলছে আর্থওয়ার্মকে কি বলা হয়? আমাদের ফার্মার্স ফ্রেন্ড বলা হয়। কেন? কারণ আর্থওয়ার্ম কি করে, আমাদের জমির বা মাটির মধ্যে যে হিউমাস রয়েছে সেই হিউমাসটাকে ওরা খাদ্য হিসেবে গ্রহণ করে এবং ওদের খাদ্য হিসেবে গ্রহণ করে এবং সেই মাটিটা থেকে বিভিন্ন ধরনের মিনারেলসগুলোকে সে অ্যাবজর্ব করে এবং তাকে সেই মাটিটাকে পাচিত করে, বিভিন্ন পুষ্টি রস মিশিয়ে, গ্যাস্ট্রিক জুস মিশিয়ে সেটা পাচিত করে। বলে মাটির যে কমপ্লেক্স ফর্ম ছিল সেই কমপ্লেক্স ফর্মটা সিম্পল ফর্ম আকারে তখন তার বডিতে প্রসেস হয় এবং সেই সিম্পল ফর্মটাও বডিতে বের করে দেয়। বলে মাটিতে কী হয়, বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুস মিশ্রিত হয়। বলে মাটিতে কী হয়, মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয় হচ্ছে কি, এরা মাটির তলায় কিছুটা তলায় বসবাস করে। বলে মাটির মধ্যে এরেশন অর্থাৎ বায়ু চলাচল ভালো হয়, এই জন্য একে বলা হচ্ছে ফার্মার্স ফ্রেন্ড। তো আর্থওয়ার্ম কি শুরু করে দেখো, বলছে আর্থওয়ার্ম ইজ রেডিশ ব্রাউন টেরিস্ট্রিয়াল। তাহলে আর্থওয়ার্ম হচ্ছে রেডিশ ব্রাউন, অর্থাৎ আর্থওয়ার্ম ইজ এ রেডিশ ব্রাউন টেরিস্ট্রিয়াল ইনভার্টিব্রেট। তাহলে এটা হচ্ছে কি হালকা লালচে বাদামি টাইপের হচ্ছে এবং এরা টেরিস্ট্রিয়াল কথার অর্থ হচ্ছে যারা স্থলে বসবাস করে তাদেরকে টেরিস্ট্রিয়াল বলা হয়। ইনভার্টিব্রেট মানে যাদের ক্ষেত্রে কোনো ভার্টিব্রা থাকে না। এরা হচ্ছে নন কোয়াড্রেটার অন্তর্গত তোমার অ্যানিলিডা বর্গের, অ্যানিলিডা ফাইলাম যেটা নন কোয়াড্রেটার একটা পার্ট, তার অন্তর্গত হচ্ছে আর্থওয়ার্ম। দ্যাট ইনহ্যাবিটস দ্য আপার লেয়ার অফ দ্য ময়েস্ট সোয়েল। তাহলে তারা কোথায় বসবাস করে? ইনহেরিট বসবাস করা, দ্য আপার লেয়ার অর্থাৎ মাটির উপরের দিকে যে স্তর রয়েছে সেই স্তরটাকে বসবাস করে। উপরের স্তর বলতে মাটির উপরের দিকে যে অর্গানিক মানে জৈব পদার্থ সমন্বিত যে হিউমাস অর্থাৎ হিউমাস লেয়ার রয়েছে সেই হিউমাস লেয়ারের মধ্যে এরা অবস্থান করে। ডিউরিং ডে টাইম দিনের বেলা কি হচ্ছে, ওরা দে লিভ ইন বারোজ মানে হচ্ছে কি গর্ত। তারা বসবাস করে কোথায়? গর্তের মধ্যে। মেড বাই বোরিং অ্যান্ড সোয়ালোইং দ্য সোয়েল। তার কি দিনের বেলা কি করছে, ওরা মাটির তলায় বসবাস করছে এবং সেখানে কি করছে, ওরা বোরিং করছে মানে গর্ত করছে এবং সোয়ালোইং সে মাটিটাকে ওরা খাদ্য হিসেবে গ্রহণ করছে। ইন দ্য গার্ডেন বাগানে they can be traced by their fecal deposit known as worm casting। তাহলে আমরা বাগানের ক্ষেত্রে দেখতে পাই যে এরকমভাবে এরভাবে মাটিগুলো সাজানো থাকে, তোমরা অনেকে দেখে যারা বাগানে দেখেছো তার এই কাস্টিংগুলো মানে কি হচ্ছে, ওরা একদিক দিয়ে মাটিগুলো খাচ্ছে এবং সে মাটিগুলোকে আবার পায়ুর মাধ্যমে বের করে উপরের দিকে জমা করে দিচ্ছে। এরকম কোনো একটা গঠন স্ট্রাকচার কাস্টিং দেখতে পেলে বুঝতে হবে সে তার তলায়, ঠিক তার তলায় একটা ছোট্ট গর্ত থাকবে এবং সেই গর্তের মধ্যে কি থাকবে, আর্থওয়ার্ম থাকবে। দ্য কমন ইন্ডিয়ান আর্থওয়ার্ম আর ফেরিটিমা পোস্টুমা অ্যান্ড লুম্ব্রিকাস। তাহলে আমাদের যে কমন ইন্ডিয়াতে যে সমস্ত আর্থওয়ার্ম পাওয়া যায় সেগুলো ফেরিটিমা অ্যান্ড লুম্ব্রিকাস। এবার চলে আসে মরফোলজিতে। দেখো, আর্থওয়ার্ম হ্যাভ লং সিলিন্ড্রিক্যাল বডি। তাহলে আর্থওয়ার্ম দেখো এখানে লম্বা একটা চোঙ আকৃতি বডি রয়েছে। দ্য বডি ইজ ডিভাইডেড ইন্টু মোর দেন 100 short segments which are similar metameres about 100 to 200
120 নাম্বার। তাহলে এই যে সেগমেন্ট, এই যে প্রত্যেকটা সেগমেন্ট বলা হচ্ছে, এগুলো সেগমেন্টগুলো কি বলা হচ্ছে আমরা মেটামেয়ার বলা হচ্ছে। তো মেটামেয়ার সেগমেন্ট তাদেরকেই বলা হবে যাদের এই যে সেগমেন্ট অর্থাৎ খাঁজগুলো শুধু বাইরে থেকে দেখা যায় না, ওগুলো ভিতরের দিকেও দেখা যায়, তখন সেটাকে মেটামেয়ার সেগমেন্ট বলা হয়। যদি শুধুমাত্র বাইরে থেকে খাঁজ দেখতে পাওয়া যায়, যেমন আরশোলা খেয়ে দেখতে পাবে যে বাইরে থেকে ভাঁজ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু ভিতরে দিয়ে কোনো ভাঁজ নেই, ওটাকে মেটামেয়ার সেগমেন্ট বলা হয় না। মেটামেয়ার সেগমেন্ট তাকেই বলা হচ্ছে যার বাইরের দিকে যে ভাঁজটা রয়েছে সেই ভাঁজটা যাতে ভিতরের দিকেও থাকে। ক্লিয়ার? The dorsal surface of the body is marked by a dark median mid-dorsal line. তাহলে এদের যে দুটো টাইপ রয়েছে, এটা হচ্ছে ডরসাল সাইড, এটা হচ্ছে ডরসাল, এটা হচ্ছে ভেন্ট্রাল। এটা সাইড হচ্ছে ভেন্ট্রাল সাইড। কি দেখে চিনবো? যে ডরসাল সাইড রয়েছে অর্থাৎ পৃষ্ঠদেশ, যে উপরের দিক ডরসাল মানে পৃষ্ঠদেশ, উপরের সাইডে রয়েছে সেখানে কি রয়েছে মার্কড বাই ডার্ক মিডিয়ান মিড ডরসাল লাইন, অর্থাৎ এর মধ্যখানে একটা মিড ডরসাল লাইন থাকবে, উপরের মধ্যখানের দিক দিয়ে একটা এভাবে তোমার একটা ডরসাল লাইন থাকবে, যেটাকে আসলে ডরসাল ব্লাড ভেসেল, একটা রক্তবাহ থাকবে অ্যালং দ্য লংগিটিউডিনাল অ্যাক্সিস অফ দ্য বডি, এবং বডির যে লম্বা যে অক্ষটা থাকবে, তাহলে এই ডরসাল লাইন বোঝা যাচ্ছে কি একটা লম্বা ধরনের লাইন থাকবে যেটা আসলে ডরসাল ব্লাড ভেসেল। The ventral surface is distinguished by the presence of genital opening pores, এবং ভেন্ট্রাল সারফেসটা বোঝা যাবে কীভাবে? এই যে ক্লাইটেলাম অংশে কী হচ্ছে এই জেনিটাল পোর দেখতে পাবে, এটা থেকে বোঝা যাবে যে এই অংশটা হচ্ছে তোমার তলদেশ অর্থাৎ পেটের দিকটা। Anterior end consists of mouth and the prostomium, a lobe which serves as a covering for the mouth and as a wedge to force opens cracks into the soil into which the earthworm may crawl. তাহলে এদের যে এটা হচ্ছে মাউথ অর্থাৎ অ্যান্টেরিয়র রিজিয়ন, আর এটা হচ্ছে অ্যানাস থাকছে, সুতরাং পোস্টেরিয়র রিজিয়ন। তো এই যে অ্যান্টেরিয়র রিজিয়ন রয়েছে সেখানে কি কি রয়েছে? এদের থাকছে তোমার প্রোস্টোমিয়াম, এটাকে বলা হচ্ছে এই অংশটাকে বলা হয় প্রোস্টোমিয়াম। এই অংশটা কি করছে দেখো, এটা হচ্ছে মাউথ ওপেনিং। এই মাউথ ওপেনিংটাকে কি করছে একটা উপরের দিকে কভারিং দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যখন এরা মাটির মধ্যে গর্ত তৈরি করে, মাটি খাদ্য হিসেবে গ্রহণ করে, সেই সময় মাটি খুঁড়তে ও মাটিটাকে সরাতে সাহায্য করে এই প্রোস্টোমিয়াম অংশ। দ্য প্রোস্টোমিয়াম ইজ সেন্সারি ইন ফাংশন। আবার প্রোস্টোমিয়াম কি হচ্ছে? এটা সেন্সারি অর্গান হিসেবে কাজ করছে। তারপর দ্য ফার্স্ট বডি সেগমেন্ট ইজ কল্ড দ্য পেরিস্টোমিয়াম। তাহলে এটা সেন্সরে কি করছে? কারণ যে এটা যখন মাটিতে গর্ত তৈরি করবে সেই সময় কি করছে, যে মাটিতে কোনো কঠিন জিনিস আছে কি নেই, বা যে জিনিস হয়তো ওর পেটে গেলে সেটা ক্ষতি করবে, সেসব জিনিসগুলোকে তারা সরিয়ে দেয়, এটা হচ্ছে ওর কাজ। আর পেরিস্টোমিয়াম হচ্ছে তোমার এই যে ফার্স্ট যে মাউথের যে প্রথম কভারিংটা রয়েছে, যে সেগমেন্টটা মাউথকে প্রথম কভার করে রেখেছে তাকে বলা হচ্ছে পেরিস্টোমিয়াম। তাহলে প্রোস্টোমিয়াম হচ্ছে মুখের উপরের দিকে একটা কভার, যে কভারটা কি করছে সেন্সরি অর্গান হিসেবে কাজ করছে, এবং যখন মাটি খাদ্য হিসেবে গ্রহণ করে সেই সময় মাটি খুঁড়তে সাহায্য করে। আর পেরিস্টোমিয়াম হচ্ছে এটা প্রথম সেগমেন্ট, অর্থাৎ যে মেটামেয়ার সেগমেন্ট পাওয়া গেল সেই মেটামেয়ারের প্রথম খণ্ডক যা মুখটাকে ঘিরে রেখেছে। প্রোস্টোমিয়াম বাক্কাল সেগমেন্ট হুইচ কন্টেন দ্য মাউথ। তাহলে এই যে প্রথম সেগমেন্টটা কি করছে, এটা আসলে মুখকে ধরে রাখছে। ইন আ ম্যাচিওর ওম, একটা পরিপক্ক তোমার মানে আর্থমের ক্ষেত্রে সেগমেন্টস 14 to 16 আর কাভার্ড বাই প্রমিনেন্ট ডার্ক ব্যান্ড গ্ল্যান্ডুলার টিস্যু কল ক্লাইটেলাম। তাহলে এই যে এই অংশটা দেখালাম এটা হচ্ছে আসলে 14 থেকে 16 নম্বর সেগমেন্ট। ওকে, এই সেগমেন্টটাকে বলা হচ্ছে ক্লাইটেলাম। এই যে এটা ক্লাইটেলাম কি 14 to 16 সেগমেন্ট, এটা ক্লাইটেলাম বলা হয়। Thus the body is divisible into 3 prominent region, এবং এই ক্লাইটেলামের উপর ভিত্তি করে বডিকে 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রিক্লাইটেলার রিজন, প্রিক্লাইটেলার মানে হচ্ছে কি যে এই ক্লাইটেলামের আগের অংশ, একটা হচ্ছে ক্লাইটেলাম রিজন,
একটা হচ্ছে পোস্ট ক্লাইটেলার রিজিয়ন, পোস্ট ক্লাইটেলার রিজিয়ন। ক্লিয়ার? 4 pair of spermatheca aperture are situated on the ventrolateral sides of the intersegmental grooves, that is 5 to 9. এবার এটা 14 to 16 হলো। এর আগে 5 থেকে 9 পর্যন্ত যে সেগমেন্ট রয়েছে, 5 to 9 সেগমেন্ট রয়েছে, সেখানে স্পার্মাথিকা থাকছে, এই স্পার্মাথিকাল অ্যাপারচার ছিদ্র থাকছে। এরকমভাবে স্পার্মা, এগুলো জেনিটাল পোর, এগুলো তো জেনিটাল পোর। ওকে, এর উপরের দিকে এই যেগুলো থাকে দিকে স্পার্মাথিকাল অ্যাপারচার, মানে ওইসব জায়গাগুলো কি হচ্ছে তোমার স্পার্ম বা শুক্রাণুগুলো সংরক্ষিত থাকছে। এ সিঙ্গেল ফিমেল জেনিটাল পোর ইজ প্রেজেন্ট ইন দ্য মিড ডরসাল লাইন 14 সেগমেন্ট। তাহলে এই ফিমেল জেনিটাল পোর কোথায় থাকলো? তাহলে এটা 14 নম্বর সেগমেন্টে তোমার এই ফিমেল জেনিটাল পোরটা উপস্থিত থাকলো, এটা 14 নম্বর সেগমেন্টে থাকলো। A pair of male genital pores are present on the ventrolateral side of the 18th segment. তাহলে মেল জেনিটাল পোরটা থাকছে কোথায়? 18th নাম্বার সেগমেন্টে। বুঝতে পারলে? তাহলে হচ্ছে কি যে এই জেনিটাল পোরগুলো কি, যখন গ্যামেটিক কাপুলেশন হয়, অর্থাৎ যখন তোমার দুটো আর্থওয়ার্ম যখন পরস্পরের সঙ্গে মেটিং করে, যেটা কাপুলেশন বলা হয়, মিলন করে, সে সময় এই জেনিটাল পোরের মাধ্যমে ওদের স্পার্ম এবং এগের কি হয়? ট্রান্সফার হয়। তাহলে 18 নম্বর সেগমেন্টে মেল জেনিটাল পোর থাকলো, 14 নম্বর সেগমেন্টে ফিমেল জেনিটাল পোর থাকলো, আর 14 থেকে 16 নম্বর সেগমেন্টে ক্লাইটেলাম বললাম। এই ক্লাইটেলামের আগের অংশকে প্রি ক্লাইটেলার রিজিয়ন বলা হলো, পরের অংশকে পোস্ট ক্লাইটেলার রিজিয়ন বলা হলো। এবং এদের দুটো অংশ থাকছে, একটা হচ্ছে প্রোস্টোমিয়াম, একটা পেরিস্টোমিয়াম। প্রোস্টোমিয়াম হচ্ছে মুখের উপরের দিকে একটা কভার, যেটা সেন্সরি অর্গান হিসেবে কাজ করছে, যা মাটিতে প্রবেশ করার সময় আর্থওয়ার্মকে সাহায্য করে মাটি খুঁড়তে। আরেকটা হচ্ছে পেরিস্টোমিয়াম, প্রথম খণ্ডক, যেটা দিয়ে মুখ তৈরি থাকছে। আর এদের কি রয়েছে? এদের প্রত্যেকটা এদের 100 থেকে 120টা খণ্ডক রয়েছে, এবং এই খণ্ডগুলোকে মেটামেয়ার সেগমেন্ট বলা হয়ে থাকে। হলো, তারপরে এবার দেখা কি বলছে, নিউমেরাস মাইনিউট পোরস কল্ড নেফ্রিডিওফোর ওপেন অন দ্য সারফেস অফ দ্য বডি। তাহলে এদের সারা শরীরে কি থাকছে? একদম ছোট ছোট ছিদ্র থাকছে, যেখানে থাকছে নেফ্রিডিওফোর। নেফ্রিডিওর কাজ কি? রেচন পদার্থগুলোকে ত্বকের সাহায্যে বাইরে বের করে দেওয়া নেফ্রিডিওফোরের কাজ। ইন ইচ বডি সেগমেন্ট, প্রত্যেকটা বডির সেগমেন্টে, প্রতিটা 100 থেকে 120টা সেগমেন্টে, এক্সেপ্ট দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যান্ড ক্লাইটেলাম, দেয়ার আর এস শেপ সিটি। তাহলে এদের সামনের দিকে যে প্রথম যে খণ্ড, যেটা আমরা পেরিস্টোমিয়াম বলছি, এবং লাস্টের যে খণ্ডকে অ্যানাস বলছি, আর 14 থেকে 16 নম্বর খণ্ড যেটা ক্লাইটেলাম বলা হচ্ছে, এই তিনটি জায়গা বাদ দিয়ে শরীরের প্রত্যেকটা অংশে কি এস আকৃতির কি থাকে? সিটি বা প্যারাপোডিয়া থাকে। এগুলো কি করছে? কেঁচোর গমনে সাহায্য করছে। এমবেডেড ইন দ্য এপিডার্মাল পিটস ইন দ্য মিডল অফ ইচ সেগমেন্ট। প্রত্যেকটা সেগমেন্টের মিডলে কি থাকে? রিং অফ সিটি। এই দেখো, এটা রিং অফ সিটি বলা হচ্ছে, এটাকে সিটি থাকছে। এটা কি হয়? এটা এস আকৃতির হয়, এবং এটা কি করে? গমনের সাহায্য করে। তাহলে মুখচ্ছিদ্র, যেটাকে আমরা পেরিস্টোমিয়াম বললাম, ক্লাইটেলাম এবং অ্যানাস বাদ দিয়ে প্রতিটা অংশে কি থাকছে? তোমার এই সিটি থাকছে, এস আকৃতির সিটি থাকছে। এই সিটিগুলো কি করছে? তোমার গমনের সাহায্য করছে। সিটি ক্যান বি এক্সটেন্ডেড অর রিট্রাক্টেড। সিটিগুলো প্রসারিত হয় এবং সংকুচিত হয়। এই প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে এটা কি করে? মুভমেন্টের সাহায্য করে। দেয়ার প্রিন্সিপাল রোল ইজ লোকোমোশন। তাদের প্রধান কাজ হচ্ছে লোকোমোশন করা, অর্থাৎ মুভমেন্ট করা। তাহলে এখানে আমরা কি শিখলাম? এখানে তোমার শিখলাম যে একটা আর্থওয়ার্ম, সে আর্থওয়ার্মের সাথে কি রয়েছে? বডি মেটামিয়ার সেগমেন্ট দিয়ে তৈরি থাকে। মেটামিয়ার সেগমেন্ট কাকে বলা হচ্ছে? যে খণ্ডকগুলো আমরা বাইরে থেকে দেখতে পাবো, ওটা যদি সেকশন করি তাহলে ভিতরের দিকে অল খণ্ডকটা দেখতে পাবো, তাকে সাধারণত হচ্ছে মেটামিয়ার সেগমেন্ট। এবার কি হচ্ছে? এদের মুখের সামনের দিকে কি থাকছে? প্রোস্টোমিয়াম থাকছে এবং পেরিস্টোমিয়াম থাকছে। প্রোস্টোমিয়ামটা কি করছে? মাটি খুঁড়তে সাহায্য করছে। পেরিস্টোমিয়ামটা মুখের বাক্কাল ক্যাভিটি তৈরি করছে। হলো, 14 নম্বর থেকে 16 নম্বর কি থাকে? ক্লাইটেলাম থাকছে। এই ক্লাইটেলামের তলার দিক যদি ভেন্ট্রাল সাইড দেখতে পাবো, দেখা যায়, তাহলে এর 14 নম্বরে থাকছে কি? 14 নম্বর খণ্ডকে থাকছে ফিমেল জেনিটাল অ্যাপারচার, মানে স্ত্রী যৌন ছিদ্র থাকছে। 18 নম্বর তোমার মেল জেনিটাল অ্যাপারচার থাকছে।
ক্লিয়ার? এদের সাথে কি থাকছে, এদের মুখ, ক্লাইটেলাম এবং অ্যানাস বাদ দিয়ে প্রতিটি খণ্ডকে এস আকৃতির রিং অফ সিটি থাকছে, যেটা তোমার কিসে সাহায্য করছে, রিং অফ সিটি সাহায্য করে তোমার এস আকৃতির হয়, এটা মানে কন্ট্রাকশন বা এক্সটেন্ডেড এবং রিট্র্যাক্টেড হওয়ার মাধ্যমে, সংকোচন প্রসারণের মাধ্যমে এরা মুভমেন্টে সাহায্য করছে। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট পেজ, অ্যানাটমি। এবং তাহলে আমরা এতক্ষণ মরফোলজি পড়লাম, এবার পড়বো কি অ্যানাটমি অফ দ্য, অ্যানাটমি মানে ভিতরে, শরীরের ভিতরের গঠনের কথা বলা হচ্ছে। তাহলে কি বলছে এখানে দেখো, দ্য বডি অল অফ আর্থওয়ার্ম ইজ covered externally by a thin non-cellular cuticle, below which the epidermis, two muscle layer, circular and longitudinal. তাহলে কি বলছে, এই যে স্কিন, মানে এদের যে স্কিনটা রয়েছে, সেই স্কিনটার সবচেয়ে বাইরের দিকে রয়েছে তোমার হচ্ছে কি, সবচেয়ে বাইরে রয়েছে কিউটিকল। কিউটিকল হচ্ছে আসল অর্থাৎ অকস্মীয় একটা গঠন, কিউটিকল। এই কিউটিকলের পরে রয়েছে তোমার কি রয়েছে, এপিডার্মিস। এর কিউটিকলের পরে রয়েছে এপিডার্মিস, ত্বকের ক্ষেত্রে বলছি এপিডার্মিস। এবং এই ত্বকের নিচে আবার দুটো, একটা পেশিকোষ রয়েছে, পেশিকোষটা হচ্ছে তোমার মাসেল রয়েছে। এখানে মাসেল দু রকমের হয়, একটা সার্কুলার মাসেল, একটা হচ্ছে সার্কুলার, একটা হচ্ছে তোমার লংগিটুডিনাল। একটা সার্কুলার মাসেল, সার্কুলার অ্যান্ড লংগিটুডিনাল। মানে কি হচ্ছে, যে ধরনের এরকমভাবে সার্কুলার পেশিগুলো রয়েছে, এরকম সার্কুলার পেশিগুলো রয়েছে, আর ওর মধ্যে আবার কি লংগিটুডিনাল পেশিগুলো, লম্বা লম্বা পেশিগুলো ছড়িয়ে পড়েছে। এটাকে বলে সার্কুলার অ্যান্ড লংগিটুডিনাল মাসেল। যেটা ওদের এটা থাকার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে ওদের দেহটাকে সংকোচন এবং প্রসারণ করে ওরা লোকোমোশনে সাহায্য করতে পারে বা চলাচল করতে পারে। অ্যান্ড দ্য ইনারমোস্ট সিলোমিক এপিথেলিয়াম। তারপরে কি হচ্ছে, এই দেখো এই যে আবরণটা, এই যে ভাঙা ভাঙা আবরণটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে সিলোমিক এপিথেলিয়াম। সিলোমিক এপিথেলিয়াম। এবং বাকি যে গর্তের অংশ, যেখানে আমাদের ইন্টেস্টাইন থাকছে, এদের ক্ষেত্রে ইন্টেস্টাইন ক্ষুদ্রান্ত থাকছে, তাকেই বলা হচ্ছে সিলোম, যেখানে ইন্টেস্টাইন থাকছে। তাহলে 1 নম্বর থাকলো কি কিউটিকল, কিউটিকলের পর থাকলো 2 নম্বর এপিডার্মিস, 3 নম্বরে থাকলো মাসকুলার মাসেল, লংগিটুডিনাল সার্কুলার মাসেল, 4 নম্বরে থাকলো সিলোমিক এপিথেলিয়াম। আর সিলোমিক এপিথেলিয়ামের কি, সিলোমের বাইরের আবরণ, তার মধ্যে থাকলো সিলোম থাকলো, এবং সিলোমের পরে থাকবে তোমার লুমেন অফ ইন্টেস্টাইন। The epidermis is made of a single layer of columnar epithelial cell which contain the secretory gland cell. তাহলে secretory এই যে আমাদের এপিডার্মিস, সেই এপিডার্মিসে কলামনার মানে স্তম্ভাকার, অর্থাৎ স্তম্ভের মতো আকৃতির যে সমস্ত কোষগুলো থাকে, যাদের এপিথেলিয়াম কোষ থাকে, যাদের নিচের দিকে তোমার কি থাকে, নিউক্লিয়াস থাকে, তাদেরকে বলা হয় কলামনার এপিথেলিয়াম সেল, কলামনার এপিথেলিয়াম সেল। এবং এরা কি করে, এরা সিক্রেটরি গ্ল্যান্ড অর্থাৎ ক্ষরণকারী গ্রন্থি হিসেবে কাজ করে। দ্য এলিমেন্টারি ক্যানাল ইজ স্ট্রেট। তাহলে এলিমেন্টারি ক্যানাল বলতে এই যে দেখো, এটা হচ্ছে মানে আর্থমের ক্ষেত্রে এলিমেন্টারি ক্যানাল, যেখানে এখানে মাউথ থেকে শুরু হচ্ছে, এখানে অ্যানাস শেষ হচ্ছে, তাহলে কি একবারে সোজা, লং, স্ট্রেট টিউব, অ্যান্ড রানস বিটুইন ফার্স্ট টু লাস্ট সেগমেন্ট অফ দ্য বডি। তাহলে প্রথম সেগমেন্টে মাউথ থাকছে, লাস্ট সেগমেন্টে অ্যানাস থাকছে। তাহলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিস্তৃত একটা সোজা লম্বা নালী হচ্ছে তোমার কি এলিমেন্টারি ক্যানাল, অর্থাৎ আমাদের মানে যেটাকে আমরা বলছি কি ডাইজেস্টিভ সিস্টেম। এ টার্মিনাল মাউথ ওপেনস ইনটু দ্য বাক্কাল ক্যাভিটি। তাহলে এই পেরিস্টোমিয়ামের মধ্যে কি রয়েছে, প্রথম রয়েছে এটাকে মাউথ রয়েছে, মাউথটা কি বলছি আমরা, বাক্কাল ক্যাভিটি বলছি, মুখগহ্বর যেটাকে আমরা বলি, বাক্কাল ক্যাভিটি। ওকে, হুইচ লিডস ইনটু এ মাস্কুলার ফ্যারিংস। তাহলে বাক্কাল ক্যাভিটি কি করছে, এখানে দেখো এই যে মাউথ, প্রথম সেগমেন্ট শুরু হচ্ছে মাউথ, যেটা আমরা বাক্কাল ক্যাভিটি বললাম, বাক্কাল ক্যাভিটি। এবার বাক্কাল ক্যাভিটি কি করছে, ওর পরবর্তী 1 থেকে 3 পর্যন্ত মোটামুটি তোমার হচ্ছে বাক্কাল ক্যাভিটি থাকছে।
এবার বলছে কি 1 to 3 সেগমেন্ট, তাহলে বাক্যাল ক্যাভিটি হয়ে গেল কি 1 থেকে 3rd নাম্বার সেগমেন্ট পর্যন্ত। এরপর থাকছে মাস্কুলার ফ্যারিংস, তারপর হুইচ লিডস ইনটু দ্য মাস্কুলার ফ্যারিংস এ স্মল ন্যারো টিউব এসোফেগাস 5 to 6 সেগমেন্ট। তাহলে কি হচ্ছে এসোফেগাস থাকছে কোথায় 5 থেকে 7 নাম্বার সেগমেন্টে থাকছেন। তাহলে ডেফিনেটলি তোমার 4 to 6 হয়ে গেল তোমার কি ফ্যারিংস। এবার কন্টিনিউজ ইনটু এ মাস্কুলার গিজার্ড 8 to 9 সেগমেন্ট। তাহলে গিজার্ড হচ্ছে কি 8 থেকে 9 সেগমেন্টের মধ্যে গিজার্ড থাকছে। এই গিজার্ড তাহলে প্রথমে মাউথ দিয়ে খাবারটা আসলো, আসার পর ফ্যারিংস হয়ে সেটা এসোফেগাস খাদ্যনালী হয়ে গিজার্ডে আসলো। গিজার্ড হচ্ছে কি কাইটিনযুক্ত এক ধরনের দাঁত থাকে যেখানে খাদ্যগুলো চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ খাদ্যগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ইটস হেল্পস ইন গ্রিন্ডিং, গ্রিন্ডিং মানে চূর্ণ বিচূর্ণ করা, দ্য সয়েল পার্টিকেল অ্যান্ড ডিকেইং লিভস অ্যাটসেট্রা। কারণ এই ককরোচরা কোন খাবারগুলো গ্রহণ করে, যে মাটির উপরের লেয়ারে যেখানে পাতা পড়ে, বিভিন্ন জীব মারা থাকে, মরে যায়, বা কোনো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে থাকে, সেই উপরের লেয়ার যেখানে কী হয় সেগুলো পচতে শুরু করে, সেই লেয়ারটাকে ওরা খাদ্য হিসেবে গ্রহণ করে। ওকে, সেই জৈব পদার্থগুলোকে ওরা খাবার হিসেবে গ্রহণ করে। ওই জন্য সেই পাতা বা কোনো জৈব বস্তুকে ওরা গ্রিন্ডিং করার জন্য কী হচ্ছে গিজারটা রয়েছে, যেটা 8 থেকে 9 নম্বর সেগমেন্টে রয়েছে। দ্য স্টোম্যাক এক্সটেন্ডস ফ্রম 9 to 14 সেগমেন্ট। এবার এই যে পাকস্থলী রয়েছে, পাকস্থলীর কাজ হচ্ছে কি 9 to 14 সেগমেন্টে তোমার পাকস্থলী রয়ে গেল। দ্য ফুড অফ দ্য আর্থওয়ার্ম ইজ ডিকেইং লিভস। তাহলে আর্থওয়ার্মের ফুড কি হলো, মাটিতে মিশে থাকা বিভিন্ন জৈব বস্তু, সে পাতা হতে পারে, সে হয়তো ঘাস হতে পারে, সে হয়তো কোনো মৃত জীব মানে জীব হতে পারে, যে কিছু হতে পারে যেগুলো মাটির সঙ্গে মিশে রয়েছে। দ্য ফুড of earthworm is decaying leaves and the organic matter mixed with soil. Calciferous glands present in the stomach. তাহলে এদের যে স্টোম্যাক রয়েছে, সেই স্টোম্যাক কি রয়েছে ক্যালসিফেরাস গ্ল্যান্ড, মানে যেটা ক্যালসিয়াম গ্রহণ করবে, ক্যালসিফেরাস গ্ল্যান্ড রয়েছে কোথায় স্টোম্যাকের মধ্যে, ক্যালসিফেরাস গ্ল্যান্ড রয়েছে। নিউট্রালাইজ দ্য হিউমিক অ্যাসিড প্রেজেন্ট ইন দ্য হিউমাস। তাহলে এই যে ক্যালসিফেরাস থেকে কি তৈরি হচ্ছে, এখান থেকে তাহলে অ্যালকালি সিক্রেশন হচ্ছে, অ্যালকালি। কারণ এই অ্যালকালি সলিউশন সিক্রেশন হওয়ার ফলে তোমার হিউমাস জৈববস্তুর মধ্যে, মাটির যে জৈববস্তু তার মধ্যে যে অ্যাসিডটা রয়েছে, হিউমিক অ্যাসিড রয়েছে, সেই হিউমিক অ্যাসিডকে নিউট্রালাইজ করছে। তাহলে অ্যালকালি কি করছে, নিউট্রালাইজ হিউমিক অ্যাসিড হলো। এরপর ইন্টেস্টাইন স্টার্টস from the 15th segment onward and continue to the till the last. তাহলে এদের যে ক্ষুদ্রান্ত রয়েছে, ইন্টেস্টাইন রয়েছে, সেই ইন্টেস্টাইনটা কি রয়েছে এখান থেকে শুরু করে 15 to লাস্ট পর্যন্ত তোমার রয়েছে হচ্ছে ইন্টেস্টাইন, অর্থাৎ আমাদের ক্ষুদ্রান্ত রয়েছে। ক্ষুদ্রান্তে কি হবে, শোষণের কাজটা হবে। এ পেয়ার অফ short and conical intestinal escapes projects from the intestine on the 26th segment. The characteristics of feature of the intestine after 26th segment except the last 23rd to 15-25 segment presents in the internal median fold of dorsal wall called typhosol. তাহলে কি হচ্ছে, এই যে ইন্টেস্টিনাল সিকাম কত নম্বর সেগমেন্ট রয়েছে, 26th নাম্বার সেগমেন্ট। A pair of দেখেন বলছে কি, a pair of short and conical intestinal cica project from the intestine on the 26th segment. তাহলে এখানে কি বলছে, যে এখানে কি দেখো 22 সেগমেন্ট থেকে শুরু করে 26 সেগমেন্ট পর্যন্ত, এদের 22 থেকে 26 পর্যন্ত কি রয়েছে, ইন্টেস্টিনাল সিকাম রয়েছে। এরপরে সিকাম করছে। এবার এই সিকামটা কেন রয়েছে, কারণ এদের শোষণের সারফেস এরিয়াকে বৃদ্ধি করার জন্য রয়েছে। দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য ইন্টেস্টাইন আফটার 26th সেগমেন্ট, 26 নম্বর সেগমেন্টের পরে এখানে রয়েছে টিফসোলার রয়েছে, টিফলোসোলার এটা 26 সেগমেন্ট থেকে 23 থেকে 25 পর্যন্ত, 23 থেকে 25 সেগমেন্ট পর্যন্ত, অর্থাৎ 26 টোটাল হচ্ছে কি 23 থেকে 25
পর্যন্ত, মানে এটা পুরোটা বিস্তৃত হয়ে আছে। এখানে কি রয়েছে, টিফ্লোসার রয়েছে। টিফ্লোসার কি করছে দেখো এখানে, দিস ইনক্রিজ দ্য এফেক্টিভ এরিয়া অফ অ্যাবজর্পশন, তাহলে ইন দ্য ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের যে শোষণ এরিয়া সেটাকে বৃদ্ধি করার জন্য কি রয়েছে, এটা হচ্ছে অ্যাবজর্পশন এরিয়া, তাহলে এই অংশটা কি হচ্ছে দেখো 22 থেকে 26 পর্যন্ত রয়েছে তোমার হচ্ছে কি ইন্টেস্টিনাল সিকাম, এবং এই সিকামের পরবর্তী অংশ যেটা রয়েছে, মানে এই সিকামটা আসলে তোমার এখান থেকে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে কি হচ্ছে এই 22 থেকে 26 মধ্যে তোমার ইন্টেস্টিনাল সিকামও রয়েছে, আবার হচ্ছে তোমার টিফ্লোসার রয়েছে। এই দুটো কি করছে, এর সিকাম থেকে তোমার বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুস সিক্রেশন হয়, আর টিফ্লোসোলার থেকে কি হচ্ছে অ্যাবজর্পশন এরিয়াটা শোষণে সাহায্য করে। দ্য এলিমেন্টারি ক্যানাল ওপেন্স টু দ্য এক্সটেরিয়র বাই স্মল রাউন্ডেড অ্যাপারচার কল্ড অ্যানাস। তার এবার ইন্টেস্টিনালটা আলটিমেট কি হচ্ছে, সেটা ওপেন হয়ে আছে অ্যানাসে, শেষ পর্যন্ত অ্যানাস দ্বারা ওপেন হচ্ছে, পায়ু দ্বারা ওপেন হচ্ছে। দ্য ইনজেস্টেড অর্গানিক রিচ সোইল পাসেস থ্রু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট হোয়ার ডাইজেস্টিভ এনজাইমস ব্রেক ডাউন দ্য কমপ্লেক্স ফুড ইন্টু স্মলার অ্যাবজর্বেবল ইউনিট। তাহলে এই যে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যখন খাবারটা যাচ্ছে, তখন এই খাবারের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ জুস মেশার ফলে সেটা কি হচ্ছে, সিম্পলিফাইড হচ্ছে, অর্থাৎ পাচনের কাজ কি, পাচনের কমপ্লেক্স ফুডকে সরল করে সিম্পল ফুডে কনভার্ট করা, ওকে, এবং তারপর সেটাকে অ্যাবজর্পশন করে না বডিতে। These simpler molecules are absorbed through intestinal membrane and are utilized. তারপর এই খাবারকে সিম্পল করা হলো, তারপর সেটা এই ক্ষুদ্রান্ত অংশ শোষিত হলো এবং শরীরের বিভিন্ন অংশে কাজে লাগলো। তাহলে আমরা যদি পুরো সেগমেন্টটা দেখি একবার, তাহলে দেখো প্রথমে 1 থেকে 3 নম্বরে মাউথ বাক্কাল ক্যাভিটি রয়েছে, এরপর মাউথ 4 থেকে 6 মধ্যে একটা মাস্কুলার ফ্যারিংস রয়েছে, সে ফ্যারিংসের মাধ্যমে খাবারটা আসলো। তারপর এসোফেগাস যেটা 5 থেকে 7 নম্বর সেগমেন্টে থাকলো। তারপর এখানে রয়েছে গিজার্ড 8 to 9 নম্বর সেগমেন্টে থাকলো। গিজার্ডের পরে রয়েছে স্টোম্যাট, পাকস্থলী 9 থেকে 14 নম্বর সেগমেন্ট থাকলো, যেখানে ক্যালসিফেরাস গ্ল্যান্ড রয়েছে, যেটা অ্যালকালি ক্ষরণ করে, যা তোমার হিউমিক অ্যাসিডিক অবস্থাকে নিউট্রালাইজ করে। এরপর শুরু হয়েছে ইন্টেস্টাইন, যা 15 থেকে একদম লাস্ট পর্যন্ত চললো। এর মধ্যে তোমার 22 থেকে 26 পর্যন্ত কি তাহলে সিকাম, এবং 23 থেকে 25 মধ্যে কি থাকছে, তোমার টিফ্লোসার থাকছে, টিফ্লোসোলার থাকছে। এদের সিকামের কাজ হচ্ছে ইন্টেস্টিনাল জুস সিক্রেশন করা, আর টিফ্লোসোলারের কাজ হচ্ছে অ্যাবজর্পশন এরিয়াকে বাড়িয়ে দেওয়া। এরপর এই যে টিফ্লোসোলের পরে এই যে টিফ্লোসোলের বিভিন্ন মেমব্রেনগুলো দেওয়া হয়েছে, এখানে দেখো এটা খুলে দেওয়া হয়েছে। এরপর তো কি ইন্টেস্টিনাল লুমেন হয়ে ইন্টেস্টাইনাল, তারপর থেকে হচ্ছে এই ইন্টেস্টাইনটা শেষ হচ্ছে কোথায়, মাউথ, মানে অ্যানাসের দ্বারা এরা শেষ হয়ে যাচ্ছে। তো এলিমেন্টারি ক্যানালের মাধ্যমে কি হচ্ছে, ওরা যে মাটিটা খাচ্ছে, যে জৈব পদার্থ মিশ্রিত মাটিটা খাচ্ছে, সেই মাটিটা কি করছে, এর মাধ্যমে যাওয়ার সময় সেটা বিভিন্ন ডাইজেস্টিভ জুসের মাধ্যমে সে মাটিতে উপস্থিত জৈব পদার্থগুলো তোমার সরলাকৃত হচ্ছে, সরল হওয়ার পর ক্ষুদ্রান্তে শোষিত হয়ে সেটা রক্তের মাধ্যমে তোমার চলে যাচ্ছে কোথায়, শরীরের কাজে ব্যবহার হচ্ছে। আর যে জিনিসগুলো তোমার উপজাত পদার্থ যেগুলো পাচিত হয় না, সেগুলো আবার মাটি পায়ে দিয়ে বেরিয়েছে, বিভিন্ন ধরনের কাস্টিং তৈরি করছে। এরপর নেক্সট দেখো, এবার আমাদের রয়েছে কি ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার মানে এদের যে তোমার রয়েছে কি বলছে, ব্লাড সার্কুলার সিস্টেম, সেটা কি হচ্ছে দেখো, ফেরিটিমা এক্সিবিট, অর্থাৎ কেঁচো কি করছে, এক্সিবিট করতে দেখাচ্ছে ক্লোজ টাইপ অফ ভাস্কুলার সিস্টেম। এবার ক্লোজড কাকে বলা হয়, যখন রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে শিরা এবং ধমনীর মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে, শরীরের কোথাও মুক্ত হয় না, তখন সেই রক্তকে বলা হচ্ছে ক্লোজ সার্কুলার সিস্টেম। কিন্তু যখন রক্ত হৃৎপিণ্ড থেকে বেরিয়ে সরাসরি দেহগহ্বর বা কলাকোষের মধ্যে ছড়িয়ে পড়ে, কোনো শিরা বা ধমনীর মাধ্যমে প্রবাহিত হয় না, তখন সেটাকে বলা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম বা মুক্ত রক্ত সংবহনতন্ত্র। এদের ক্ষেত্রে ক্লোজ সার্কুলার সিস্টেম, ক্লোজের মান হচ্ছে কি, হার্ট থেকে রক্তগুলো বেরিয়ে সেটা নির্দিষ্ট শিরা এবং ধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ছে। ব্লাড ভেসেল সিস্টেম কনসিস্টিং অফ ব্লাড ভেসেল, তারা কি রয়েছে, ব্লাড ভেসেল, রক্ত ব্যবহার করে, ক্যাপিলারি রক্ত জালক থাকছে এবং হৃৎপিণ্ড থাকছে। তাহলে ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে প্রধান 3টা অংশ থাকবে, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে হার্ট থাকতে হবে,
একটা হচ্ছে তোমার ক্লোজ ব্লাড ভেসেল রক্তবাহ থাকতে হবে, আর একটা হচ্ছে তোমার রক্তজালক থাকতে হবে। ডিউ টু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম ব্লাড ইজ কনফাইন্ড টু দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল। তাহলে এখানে যেহেতু এদের বদ্ধ সংবহনতন্ত্র, তাই হৃৎপিণ্ডগুলো কি হচ্ছে, হৃৎপিণ্ড এবং ব্লাড ভেসেলের মাধ্যমে রক্ত প্রবাহিত হবে। কন্ট্রাকশন কি ব্লাড সার্কুলেটিং ইন দ্য ডাইরেকশন, হার্টের সংকোচনের মাধ্যমে কি হচ্ছে ব্লাডটা সারা শরীরে সার্কুলেট করছে। স্মলার ব্লাড সাপ্লাই, ব্লাড ভেসেল সাপ্লাই দ্য গাট, স্মলার ব্লাড ভেসেল সাপ্লাই দ্য গাট, নার্ভ কর্ড অ্যান্ড দ্য বডি ওয়াল। তাহলে যে সমস্ত ছোট ছোট রক্তবাহ রয়েছে তাদের মাধ্যমে কোথায় যাচ্ছে, এরা যাচ্ছে তোমার কোথায়, এরা যাচ্ছে তোমার হচ্ছে গাট অর্থাৎ ডাইজেস্টিভ সে ট্র্যাক্ট রয়েছে সেখানে যাচ্ছে, যেটা হলুদ কালারের তোমার যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট রয়েছে ওর মাধ্যমে ওখানে যাচ্ছে। এগুলো হচ্ছে ছোট ছোট রক্তবাহ, এগুলো ছোট ছোট রক্তবাহর মাধ্যমে কোথায় যাচ্ছে, এই ডাইজেস্টিভ ট্র্যাক্টে যাচ্ছে। আর কি এই সমস্ত রক্তবাহগুলোর মাধ্যমে দেখো সারফেস এরিয়া চলে যাচ্ছে, অর্থাৎ বডি সারফেসে যাচ্ছে। আবার কি নার্ভ গ্যাংলিয়ন নার্ভ কর্ডগুলোতেও স্নায়ুর রজ্জুগুলোতে তোমার প্রবাহিত হচ্ছে। এরপরে বলছে দেখো ব্লাড গ্ল্যান্ডস আর প্রেজেন্ট অন দ্য 4th, 5th অ্যান্ড 6th সেগমেন্ট। তাহলে এই ব্লাড গ্ল্যান্ড রক্তের যে সমস্ত গ্রন্থিগুলো রয়েছে কোথায় রয়েছে, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর সেগমেন্ট, অর্থাৎ এখানে রয়েছে তোমার ব্লাড গ্ল্যান্ডগুলো। এই 4, 5 এবং 6-এর মধ্যে তোমার ব্লাড গ্ল্যান্ডগুলো প্রেজেন্ট রয়েছে। They produce blood cells and hemoglobin which is dissolved in the blood plasma. তাহলে এই যে ব্লাড গ্ল্যান্ডগুলো প্রেজেন্ট রয়েছে, ব্লাড গ্ল্যান্ডের কাজ হচ্ছে কি রক্ত ব্লাড সেল তৈরি করা। ব্লাড গ্ল্যান্ড যেটা 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর সেগমেন্টে থাকলো, তারা কাজ হচ্ছে ব্লাড প্রডিউস করা, ব্লাড সেল প্রডিউস করা, যেটা রক্তের প্লাজমায় মিক্সড, তারপর হচ্ছে কি মিক্সড ইন ব্লাড প্লাজমা, প্লাজমাতে মিক্সড হচ্ছে। ব্লাড সেলস আর ফ্যাগোসাইটিক ইন নেচার। তাহলে ব্লাড সেলগুলো কি হচ্ছে ফ্যাগোসাইটিক, ফ্যাগোসাইটিক মানে হচ্ছে যারা বাইরে থেকে আসা রোগ জীবাণুকে ধ্বংস করে। আর্থওয়ার্মস ল্যাক্স স্পেশালাইজড ব্রিদিং ডিভাইস, আর্থওয়ার্মে কোনো শ্বসন যন্ত্র থাকে না। রেসপিরেটরি এক্সচেঞ্জ অর্থাৎ তাদের শ্বাস প্রশ্বাস কোথায় হচ্ছে থ্রু ময়েস্ট বডি সারফেস ইনটু দেয়ার ব্লাড স্ট্রিম। তাহলে এখানে দেখো এখানে কিছু পয়েন্ট বলে দিই। এই যে এখানে এগুলো হচ্ছে, এটা হচ্ছে ডরসাল, এগুলো সব হার্ট, এগুলো হচ্ছে হার্ট, এগুলো ল্যাটারাল হার্ট, পার্শ্বস্থ হার্ট রয়েছে এগুলো। এবং এদের কি হচ্ছে দেখো এটা হচ্ছে এসোফেগাস অংশ, এসোফেগাস অংশের যে সমস্ত হার্টগুলো, এটা এসোফেজিয়াল হার্ট, ল্যাটারাল এসোফেজিয়াল হার্ট, কারণ এটা খাদ্যনালীর উপরে থাকে, ল্যাটারাল এসোফেজিয়াল হার্ট। এদিকে ডরসাল ব্লাড ভেসেল, এটাকে ডরসাল ব্লাড ভেসেল বা রেডটা হচ্ছে ডরসাল ব্লাড ভেসেল, আর এই পিঙ্ক যেটা আছে নিচের দিকে সেটা হচ্ছে ভেন্ট্রাল ভেসেল। তাহলে ডরসাল ভেসেল মানে উপরে দেহের উপরে সারফেস থাকছে, আর ভেন্ট্রাল সারফেসের দিকে থাকছে তোমার কি হচ্ছে ভেন্ট্রাল ভেসেল। এবার হচ্ছে কি এই যে খাদ্য নালী রয়েছে, দেখো খাদ্য নালীতে কি হয় সব ব্লাড ভেসেলগুলো যুক্ত রয়েছে। কেন, এখানে খাবারগুলো শোষিত হবে এবং সেই খাবার থেকে সাধারণত কি খাবার পুষ্টিগুলো তোমার এই ব্লাড ভেসেলের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়বে। এবং এই ব্লাড ভেসেলগুলো থেকে আবার দেখো ছোটো ছোটো করে এই যে ব্লাড ভেসেলগুলো বেরিয়ে এসছে, সেই ব্লাড ভেসেলগুলো সারফেস এরিয়াতে চলে এসছে। কারণ এদের মাধ্যমে কি হয়, সারফেস এরিয়ার মাধ্যমে তোমার গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অর্থাৎ রক্তের মাধ্যমে কি পরিবহন হয়, রক্তের মাধ্যমে পুষ্টিদ্রব্য প্রবাহিত হয় আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়। তো এদের তো নির্দিষ্ট শ্বাসঙ্গ নেই, তাই তারা কি করবে এই দেহতলের মাধ্যমে গ্যাসের আদান প্রদান করবে এবং সেটা ব্লাডের মাধ্যমে হবে। ওই জন্য ব্লাড ভেসেলগুলো তোমার এই সারফেস এরিয়ার দিকে চলে আসছে। এটা লক্ষ্য করা একটু এই ছকটা হচ্ছে কি, তারা কি ডরসাল ব্লাড ভেসেল মানে কি, দেখো ডরসাল ব্লাড ভেসেল মানে এই যে রেড কালারটা, এটাকে বল ডরসাল ব্লাড ভেসেল। আবার তোমার ভেন্ট্রাল ব্লাড ভেসেল মানে কি হচ্ছে, ভেন্ট্রাল ব্লাড ভেসেল মানে এই যে এই অংশটাকে বলা হচ্ছে ভেন্ট্রাল ব্লাড ভেসেল। এবার তাহলে এই দুটো ব্লাড ভেসেল থেকে সারা শরীরে ছড়িয়ে পড়বে। কোথায় ছড়াচ্ছে দেখো, ডরসাল ব্লাড ভেসেল থেকে কোথায় বাক্কাল ক্যাভিটি মানে মুখগহ্বরে ছড়াচ্ছে, ফ্যারিংসে ছড়াচ্ছে, এসোফেগাস, গিজার্ড, স্টোমাক, মানে এই ডরসাল সারফেস থেকে ডরসাল যে ব্লাড ভেসেল রয়েছে, পৃষ্ঠীয় রক্তনালিকা রয়েছে, সেখান থেকে আমাদের খাদ্যনালীতে ছড়িয়ে পড়ল। এরপরে বলছে দেখো ভেন্ট্রাল ব্লাড ভেসেল, ওখান থেকে কোথায় ভেন্ট্রো টেগুমেন্টারি ব্লাড ভেসেল মানে বডি সারফেসে। তাহলে ডরসাল থেকে দেখো কোনো নালী কিন্তু রক্তবাহ কিন্তু সারফেস এরিয়ার দিকে যায়নি,
কিন্তু ভেন্ট্রাল ব্লাড ভেসেল থেকে রক্তনালীগুলো কোথাও সারফেস এরিয়ার দিকে চলে এসছে। তারপর হচ্ছে কি ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া, তারপর ওখান থেকে কী হচ্ছে বডি ওয়াল, সেপ্টা এবং ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া আর রিপ্রোডাক্টিভ অর্গানে যাচ্ছে। তাহলে রিপ্রোডাক্টিভ অর্গানে কোথায় যাচ্ছে? ভেন্ট্রাল ব্লাড ভেসেল থেকে। এরপরে সেখান থেকে আবার চলে আসছে ল্যাটারাল এসোফেজিয়াল ব্লাড ভেসেল। এখানে দেখো এই যে ল্যাটারাল এসোফেজিয়াল ব্লাড, এই যে অংশ ল্যাটারাল এসোফেজিয়াল ভ্যান, ল্যাটারাল মানে কি পার্শ্বস্থ, এসোফেজিয়াল মানে এসোফেগাস ব্লাড ভেসেল। তাহলে এখান থেকে চলে আসে ল্যাটারাল এসোফেজিয়াল ব্লাড ভেসেল। আবার এই ল্যাটারাল এসোফেজিয়াল ব্লাড ভেসেলে কি রয়েছে? এখান থেকে ফ্যারিংস বাক্কাল ক্যাভিটি থেকে তোমার আবার রক্তবাহক রক্তগুলো এই অংশতে আসছে। তারপর কি হচ্ছে? এই ব্লাডটা সার্কুলেট হচ্ছে। সার্কুলেট কার মধ্যে হচ্ছে? দেখো এই যে এই অংশগুলো দেখো, ল্যাটারাল ব্লাড ভেসেল আর ভেন্ট্রাল ব্লাড ভেসেলকে যুক্ত রেখেছে এই হার্টগুলো। ওকে, তো দেখো এখানে কি হচ্ছে? অ্যান্টেরিয়র লুপস মানে সুপ্রা এসোফেজিয়াল ব্লাড ভেসেল। সুপ্রা এসোফেজিয়াল মানে এসোফেজিয়ালের অংশ, উপরের অংশ যেটা, সেখান থেকে কি হচ্ছে? দেখো এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই ব্লাডটার নিচ থেকে উপরে অ্যান্টেরিয়র লুপ 10 নম্বর 1 নম্বর খণ্ডকে, রিং ভেসেল 10, 11, 12, 13, এই যে রিং, এগুলো হচ্ছে রিং ভেসেল। এই দেখো পুরো এটাকে মানে ব্লাড এই এলিমেন্টারি ক্যানালটাকে পেঁচিয়ে অবস্থান করেছে, এই জন্য 10, 11, 12, 13 এই চারটেতে রয়েছে তোমার রিং ভেসেল রয়েছে, এরা পেঁচিয়ে অবস্থান করছে। এই হচ্ছে তোমার ব্লাড ভাস্কুলার সিস্টেম। এবার চলে আসে আমাদের যেটা বলছে যে এদের এক্সক্রিটরি অর্গান। তাহলে দ্য এক্সক্রিটরি অর্গানস অকার্স as segmentally arranged coiled tubules called nephridia। তাহলে এদের কি হচ্ছে? যে এক্সক্রিটরি অর্গান যেটা হচ্ছে রেচন অঙ্গ, সেটা হচ্ছে নেফ্রিডিয়াম, সিঙ্গুলার বলা হয় নেফ্রিডিয়াম। দে আর অফ 3 টাইপস। এখানে 3 ধরনের তোমার নেফ্রিডিয়া পাওয়া আছে। 1 নম্বর হচ্ছে সেপ্টাল নেফ্রিডিয়া, সেপ্টাল নেফ্রিডিয়া নাম্বার 1। 2 নম্বর পাওয়া আছে 1 নম্বর হলো সেপ্টাল নেফ্রিডিয়া। 2 নম্বর হচ্ছে ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া। ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া কোথায় রয়েছে? দেখো এই যে ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া, এটা হয়ে গেল 2 নম্বর নেফ্রিডিয়া। এবং 3 নম্বর হচ্ছে তোমার এটা ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া, এটা 3 নম্বর হচ্ছে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। তাহলে প্রথম হচ্ছে কি সেপ্টাল নেফ্রিডিয়া। সেপ্টাম মানে কোথায়? সেপ্টাম, যেখানে মানে সিটা থাকলো, সিটি ছিল, সে সেপ্টাম অংশ রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট অন বোথ দ্য সাইডস অফ দ্য ইন্টারসেগমেন্টাল সেপ্টা। তাহলে সেপ্টা মানে কি? এটা হচ্ছে সেপ্টা, এটা সেপ্টা মধ্যখানে যেটা দুটো খণ্ডকে পৃথক রেখেছে, ইন্টারসেগমেন্টাল, দুটো সেপ্টার মধ্যবর্তী অংশে। তাহলে দুটো ধরুন এটাকে বড় করে দেখানো হয়েছে, এই একটা সেপ্টা, এই একটা সেপ্টা, এই সেপ্টার মধ্যবর্তী অংশে রয়েছে তাকে ইন্টারসেগমেন্টাল সেপ্টা বলা হয়। যেটা কোথায় রয়েছে? 15 টু দ্য লাস্ট, অর্থাৎ 15 নম্বর থেকে একবারে লাস্ট পর্যন্ত, সেগমেন্ট পর্যন্ত তোমার যে নেফ্রিডিয়া প্রসারিত রয়েছে তাকে বলা হয় ইন্টারসেগমেন্টাল নেফ্রিডিয়াম। তারপর হচ্ছে ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া। বলছি নেফ্রিডিয়া অ্যাটাচ টু দ্য লাইনিং অফ দ্য বডি ওয়াল অফ দ্য সেগমেন্ট 3 টু দ্য লাস্ট অ্যান্ড ওপেন অন দ্য বডি সারফেস। তাহলে বলছে এটার কাজ ইন্টেগুমেন্টারি, এর কাজ হচ্ছে এটা 3 নম্বর খণ্ডক থেকে লাস্ট পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং এই নেফ্রিডিয়া বা এই রেশন অঙ্গটা হচ্ছে তোমার বডি ওয়াল, বডি সারফেসের সঙ্গে যুক্ত থাকবে, যাহলে বডির মাধ্যমে ওরা বের করে দেবে দূষিত পদার্থ। ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া, ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংস অংশে থাকছে যে নেফ্রিডিয়া, তাকে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া বলা হয়ে থাকে। এখানে দেখো 3খানা রয়েছে কি? টাল্টস অফ ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া আর ডাক্টস অফ ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। তাহলে এই যে 3টে দেখতে পাচ্ছ, এই 3টে হচ্ছে তোমার, এই যেখানে এখানে আবার দেখো ফুলের মধ্যে দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে তোমার ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। এবং সেগুলো এই যে নালীর সাথে যুক্ত থাকছে কার সঙ্গে? ফ্যারিংসের সঙ্গে যেটা যুক্ত থাকছে, এটা হলো ফ্যারিংস, এটা হচ্ছে ফ্যারিংস। তো ফ্যারিংসের সঙ্গে যে নেফ্রিডিয়াগুলো যুক্ত থাকলো তাকে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া বলা হয়। প্রেজেন্ট অন 3 পেয়ার টার্পস ইন 4th, 5th and 6th সেগমেন্ট। তাহলে এই যে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া 4 নম্বর, 4th, 5th and 6th নম্বর সেগমেন্ট, যেখানে তোমার কি রয়েছে? ফ্যারিংস রয়েছে, ফ্যারিংস। তাহলে 1 থেকে 3 পর্যন্ত আমরা কি পড়েছিলাম? মাউথ রয়েছে, আর 4 থেকে 6 পর্যন্ত হচ্ছে তোমার ফ্যারিংস রয়েছে। এই ফ্যারিংস অংশের যে ফুলের মতো যে এগুলো নেফ্রিডিয়া রয়েছে থাকবে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া। দিস ডিফারেন্ট টাইপস অফ নেফ্রিডিয়া আর বেসিক্যালি সিমিলার ইন স্ট্রাকচার। তাহলে এই 3টে টাইপের যে নেফ্রিডিয়া রয়েছে সেটা কি হচ্ছে? একই রকম দেখতে হয়, হ্যাঁ দেখতে একই রকম হচ্ছে।
নেফ্রিডিয়া কি করছে দেখো, রেগুলেটস দ্য ভলিউম অ্যান্ড কম্পোজিশন অফ দ্য বডি ফ্লুইড, অর্থাৎ নেফ্রিডিয়া শরীরে রক্তের যে আয়তন এবং তার কম্পোজিশন অর্থাৎ যে উপাদান সেটা নিয়ন্ত্রণ করছে। এ নেফ্রিডিয়াম স্টার্টস আউট অ্যাজ এ ফানেল দ্যাট কালেক্ট এক্সেস ফ্লুইড ফ্রম দ্য সিলোমিক চেম্বার। তাহলে এই যে এদের যে দেহগহ্বর রয়েছে সেখান থেকে এক্সেস যে ফ্লুইড, অর্থাৎ ধরো না আমাদের শরীরে 5 লিটার রক্ত রয়েছে, এবার আমাদের সাথে 5 থেকে 5.5 লিটার হয়ে গেল, মানে কি হাফ লিটার তোমার বাকি ওয়েস্ট ম্যাটেরিয়াল বা অন্য কোনো জিনিস যুক্ত হয়েছে যেটা আমাদের শরীরে দরকার নেই, তো হাফ লিটারটাকে বের করে নেওয়া, এটার কাজ হচ্ছে এই। দ্য ফানেল কানেক্ট উইথ দ্য টিউবুলার পার্ট অফ দ্য নেফ্রিডিয়াম which delivers the waste through the pore to the surface in the body or into the digestive tube। তাহলে কি হচ্ছে, এই যে তোমার ফানেল সদস্য, এই ধরনের এখানে ফানেল ডাক্ট আছে, নালী রয়েছে, এই নালীগুলোর মাধ্যমে কি করছে, এরা বিভিন্ন ধরনের দূষিত পদার্থ শোষণ করছে, শোষণ করার পরে সেটা ডাইজেস্টিভ ট্র্যাক্টে পাঠিয়ে দিচ্ছে, যেন অ্যানাসের মধ্যে বেরিয়ে যাচ্ছে, অথবা তোমার কি হচ্ছে যে এরা সারফেস এরিয়ার মাধ্যমেও বের করে দিচ্ছে। তাহলে এখানে তোমাদের মেন পড়তে হবে যে 3 ধরনের নেফ্রিডিয়া পাওয়া যায়। একটা হচ্ছে সেপ্টাল নেফ্রিডিয়া, এখানে 3 ধরনের ছবিও দেওয়া আছে, একটা সেপ্টাল, এটা বলে সেপ্টাল নেফ্রিডিয়া বা যেটাকে আমরা বলছি এখানে আরেকটা নাম দেওয়া আছে মেগা নেফ্রিডিয়াম হলো 2 নম্বর পয়েন্ট, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার মাইক্রো নেফ্রিডিয়া বা যেটাকে আমরা ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া বলছি, ইন্টেগুমেন্টারি নেফ্রিডিয়া। 3 নম্বর হচ্ছে ফ্যারেঞ্জিয়াল নেফ্রিডিয়া। তাহলে এটা থাকছে কত, এটা থাকছে 15 থেকে লাস্ট সেগমেন্ট পর্যন্ত থাকছে তোমার মেগা নেফ্রিডিয়া বা সেপ্টাল নেফ্রিডিয়া। আর মাইক্রোনেফ্রিডিয়া থাকছে তোমার হচ্ছে 3rd নম্বর সেগমেন্ট থেকে একবার লাস্ট নম্বর সেগমেন্ট পর্যন্ত। আর 4, 5, 6 মধ্যে থাকছে ফ্যারেঞ্জিয়াল নেফ্রিডিয়া। তারপরে দেখা গেল বলছে নার্ভাস সিস্টেম, এদের যে স্নায়ুতন্ত্র রয়েছে সেই স্নায়ুতন্ত্রটা কিরকম হচ্ছে। প্রথমে দেখো, নার্ভাস সিস্টেম ইজ বেসিক্যালি রিপ্রেজেন্টেড বাই গ্যাংলিয়ান। হোয়াট ইজ দ্য গ্যাংলিয়া? গ্যাংলিয়া মানে হচ্ছে যখন মেনি সাইটন যখন অনেকগুলো কোষ দেহ, নিউরনের কোষ দেহ সাইটন কম্বাইন্ড একসাথে যুক্ত থাকছে, তখন তৈরি করছে কি এই গ্যাংলিয়া তৈরি করছে। যখন অনেকগুলো কোষ দেহ, নিউরনের যে কোষ দেহ থাকে, এই যে নিউরনের কোষ দেহ, নিউরন হয় তোমার, এটা হচ্ছে কোষ দেহ, এই কোষ দেহগুলো অনেকগুলো যুক্ত হওয়ার ফলে সাইটন তৈরি করে। অ্যারেঞ্জ সেগমেন্ট ওয়াইজ, তারা কি করছে অ্যারেঞ্জ থাকছে কোথায়, সেগমেন্ট ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা খণ্ডকের মধ্যে অন দ্য ভেন্ট্রাল পেয়ার্ড নার্ভ কর্ড। এদের ক্ষেত্রে কি হচ্ছে, ভেন্ট্রাল পেয়ার্ড নার্ভ কর্ডের প্রতিটা সেগমেন্ট এরা অ্যারেঞ্জ থাকছে। দেখো ভেন্ট্রাল নার্ভ কর্ড, ভেন্ট্রাল মানে কি অঙ্কীয় দেশে অবস্থিত যে স্নায়ুরজ্জু সেখানে, তাহলে এটা হচ্ছে স্নায়ুরজ্জু নার্ভ কর্ড, কারণ এদের নোটোকর্ড থাকে না বলে এরা নন কর্ডেটা, কিন্তু নার্ভ কর্ড থাকছে। তো এই নার্ভ কর্ডের চারিদিকে হচ্ছে দেখো এখানে অনেকগুলো নিউরন, এই যে এই সাদা অংশ বর্ধিত অংশ, তো এই বর্ধিত অংশগুলো হচ্ছে নিউরন এবং এর কোষ দেহগুলো পরস্পর যুক্ত হয়ে একটা গ্যাংলিয়া তৈরি করছে। তো প্রত্যেকটা দেখো প্রত্যেকটা খণ্ডকে এই ফোলা অংশ রয়েছে, এগুলো হচ্ছে গ্যাংলিয়া। ক্লিয়ার? দ্য নার্ভ কর্ড ইন দ্য অ্যান্টেরিয়র রিজিয়ন 3rd, 4th সেগমেন্ট, 3 নম্বর এবং 4 নম্বর যে সেগমেন্ট, 3rd সেগমেন্ট অ্যান্ড 4th সেগমেন্টে কি রয়েছে, বাইফার্কেট, তারা আবার হচ্ছে বাইফার্ক হয়ে যাচ্ছে। 3 নম্বর সেগমেন্টে যে সমস্ত নার্ভ কর্ড স্নায়ুরজ্জু রয়েছে তারা বাইফার্কেট অর্থাৎ দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ল্যাটারালি এনসার্কলিং দ্য ফ্যারিংস অ্যান্ড জয়েন্টস দ্য সেরিব্রাল গ্যাংলিয়া ডরসালি টু ফর্ম নার্ভ রিং। তাহলে এরা কি করছে, বাইফার্কেট মানে হচ্ছে এখানে দেখো এরা কি করেছে, এই যে আমাদের ডাইজেস্টিভ এলিমেন্টের ক্যানাল রয়েছে বা ফ্যারিংস রয়েছে, ফ্যারিংসটাকে রিং আকারে ঘিরে ফেলেছে। এই দেখো এই যে এটা রিং, এই যে বাইফার্কেট হয়ে গেল এবং এর পরস্পরগুলো ঘিরে ফেললো। তাহলে এই এটা বাইফার্কেট মানে এই মানে নার্ভ, এই যে ফ্যারিঞ্জিয়াল নেফ্রিডিয়া রয়েছে সেই বাইফার্কেট দুভাগে ভাগ হলো এবং পুরো ফ্যারিংস অংশটাকে ঘিরে ফেললো। ক্লিয়ার? The cerebral ganglia along with other nerve in the ring integrate sensory input as well as command muscular response of the body। যেগুলো সেরিব্রাল গ্যাংলিয়া বলতে যেটা তোমার ওদের
মস্তিষ্ক তো আলাদাভাবে থাকে না, তাই এদের সেরিব্রাল মানে হচ্ছে মস্তিষ্কের মধ্যে যে অংশ কাজ করে, এই যে এই অংশটা সেরিব্রাল, 3 নম্বর 2 নম্বর মাঝে সেরিব্রাল অংশ, এখানে যে গ্যাংলিয়াগুলো রয়েছে সেই গ্যাংলিয়াগুলো কি করছে, তোমার মাসেল পেশিগুলোকে কমান্ড করছে যাতে সেগুলো রেসপন্স করে। Sensory system does not have eyes but does possess light and touch sensitive organ receptor cell to distinguish the light intensities and to feel the vibration in the ground. তাহলে এদের তো চোখ নেই, কেঁচোর তো চোখ নেই, আলাদাভাবে চোখ নেই, কিন্তু এদের যে সেন্সারি অর্গান রয়েছে সেই সেন্সারি অর্গানগুলো কি করছে, তোমার লাইট ইন্টেন্সিটি অর্থাৎ আলোর সাথে যে গভীরতা বা আলোর যে সাথে তীব্রতা সেটা বুঝতে সাহায্য করছে, এবং কি করছে, ফিল দ্য ভাইব্রেশন অফ দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির যে ভাইব্রেশন, অর্থাৎ হয়তো মাটির উপর একটা মানুষ হেঁটে যাচ্ছে, তো মাটিটা হালকাভাবে কাঁপছে, সে ভাইব্রেশনটাকে ওরা ফিল করতে পারে। ওমস হ্যাভ স্পেশালাইজড কেমো রিসেপ্টার, টেস্ট রিসেপ্টার উইচ রিয়াক্ট টু কেমিক্যাল স্টিমুলি, এবং এদের স্পেশাল টাইপ এক ধরনের কেমিক্যাল রিসেপ্টার রয়েছে যেটা কি করে, তোমার খাবার হিসেবে মানে মানে খাদ্য গ্রহণ, খাদ্যের মধ্যে কোনো কিছু আছে কি নেই সেই জিনিসটা, বা কোনটা খাওয়ার যোগ্য কোনটা খাবার অযোগ্য সেটাকে বাঁচতে সাহায্য করে। দিস সেন্স অর্গানস আর লোকেটেড অন দ্য অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য ওর্ম, এগুলো কোথায়, এই অ্যান্টেরিয়র অর্থাৎ সম্মুখ ভাগের অংশে অবস্থান করছে। তাহলে এদের দেখো, এদের বলছে নার্ভ কর্ড কি বললো, এদের আলাদাভাবে তোমার চোখ নেই, আলাদাভাবে মস্তিষ্ক নেই, কিন্তু এদের প্রত্যেকটা খণ্ডকে নার্ভ গ্যাংলিয়া রয়েছে, এবং নার্ভ গ্যাংলিয়া কি, যখন তোমার নিউরনের যে সাইটন, সেই সাইটনগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটা ফোলা অংশ, গ্রন্থির মতো অংশ তৈরি করবে, তাকে নার্ভ গ্যাংলিয়া বলা হয়, এবং প্রতিটা নার্ভ গ্যাংলিয়া থেকে আবার নার্ভ বেরিয়ে তোমার নিয়ন্ত্রণ করছে। কিন্তু যখন ফ্যারিংস অংশ আসছে, তখন ফ্যারিংস অংশে নার্ভটা দুটো খণ্ডে বিভক্ত হয়ে আছে, এটাকে বলা হচ্ছে বাইফার্কেট হচ্ছে, এবং এটা ফ্যারিংসের চারিদিকে একটা রিংয়ের আকার ধারণ করছে, তারপর সেটা মিশছে কোথায়, সেরিব্রালে গিয়ে মিশছে। তো ওই সেরিব্রালে কি হচ্ছে, ওখান থেকে গ্যাংলিয়া তৈরি হচ্ছে। আবার এখান থেকে যে সমস্ত নার্ভগুলো, হোয়াইট নার্ভগুলো বেরিয়ে গেছে, দেখো এই নার্ভগুলো বেরিয়ে গেছে, সেগুলো কোথায়, মাউথের দিয়ে গেছে। কেন মাউথের দিয়ে গেছে, কারণ সেই সামনের দিকে যখন বেরোচ্ছে ওরা, পেরিস্টোমিয়াম নার্ভ বা তোমার প্রোস্টোমিয়াম নার্ভ, প্রোস্টোমিয়ামের কাজ কি ছিল, মাটিকে গর্ত করা, এবং মাটির যখন গর্ত, ওটা সেন্সরি অর্গান হিসেবে কাজ করছে প্রোস্টোমিয়াম, প্রোস্টোমিয়াম সেন্সরি অর্গান হিসেবে কাজ করছে, মানে এরা খাবারের কোয়ালিটি বা সে মাটিটা মানে ছিদ্র করে ভিতরে প্রবেশ করা যাবে কিনা সেগুলো অনুভব করতে সাহায্য করছে। এগুলো কে করছে, এগুলো এই যে এই নার্ভগুলোর মাধ্যমে করছে, এবং এদের সেন্সারি, এই নার্ভগুলো কি হচ্ছে, এই নার্ভগুলো সেন্সারি অর্গান হিসেবে কাজ করছে। কি সেন্সারি অর্গান, কি এরা হচ্ছে কেমো রিসেপ্টর হিসেবে কাজ করছে, টেস্ট রিসেপ্টর হিসেবে কাজ করছে, এরা লাইট রিসেপ্টর হিসেবে কাজ করছে। ক্লিয়ার? এরপর তোমার হচ্ছে কি স্ট্রাকচার অর্গানাইজেশন, মানে তোমার হচ্ছে এবার হচ্ছে আর্থওয়ার্ম হ্যাজ রিপ্রোডাক্টিভ সিস্টেম। আর্থওয়ার্ম ইজ এ হার্মাফ্রোডাইট অর বাইসেক্সুয়াল। তাহলে আর্থওয়ার্ম হচ্ছে কি একটা বাইসেক্সুয়াল, বলতে মেল এবং ফিমেল দুটোই যখন একই বডির মধ্যে থাকবে তখন সেটাকে হার্মাফ্রোডাইট বলে। দ্যাট ইজ টেস্টিস অ্যান্ড ওভারিজ আর প্রেজেন্ট ইন দ্য সেম ইন্ডিভিজুয়াল। যখন তোমার একই বডির মধ্যে তোমার কি থাকবে, মেল এবং ফিমেল দুটো পার্টি থাকবে, টেস্টিস ওভারি দুটো পার্ট থাকবে, তখন সেটাকে বলা হচ্ছে তোমার হার্মাফ্রোডাইট। দেয়ার আর 2 pairs of testes present in the 10th and 11th segment। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10th and 11th সেগমেন্টে কি রয়েছে, টেস্টিস রয়েছে। টেস্টিস, এই যে টেস্টিস এখানে বলে দিই শুক্রাশয়, এই টেস্টিস উইথ টেস্টিস, স্যাক উইথ টেস্টিস, এটা কত, এটা 10 নম্বর সেগমেন্ট এবং টু 11th নম্বর সেগমেন্টের মধ্যে থাকছে। There are ভাষা differentia runs to the 18th segment। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে ভাষা ডিফারেন্সিয়েশন, মানে এই টেস্টিস থেকে শুরু করে তোমার একবারে 18 নম্বর সেগমেন্ট পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত তোমার বিস্তৃত রয়েছে। এটা তোমার 18 সেগমেন্ট পর্যন্ত বিস্তৃত থাকছে, মানে 11 থেকে শুরু করে তোমার 18 পর্যন্ত, 11 টু 18 সেগমেন্ট পর্যন্ত বিস্তৃত রয়েছে তোমাকে ভাষা ডিফারেন্সিয়া, যার মাধ্যমে কি হবে, এখানে শুক্রাশয়ের মধ্যে যে শুক্রাণু তৈরি হবে সেটা এই শুক্রাণু এটা সেমিনাল ভেসিকেলে স্টোর হবে, তারপর সেটা এই ভাষা ডিফারেন্সিয়ার মাধ্যমে এটা ট্রান্সফার হবে। কোথায় ট্রান্সফার হবে, এটা ট্রান্সফার হবে তোমার কমন জেনিটাল পরিস, স্পার্মাথিকার মধ্যে। তার বলছে কি
where they join to the prostatic duct অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড, যেখানে তার প্রোস্টেট গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এরপর দেখো বলছে two pair of accessory glands are present, one pair each in 17th and 19th segment। তাহলে এই দেখো এটা হচ্ছে 70 accessory gland 17th সেগমেন্টে রয়েছে, আবার তোমার accessory gland রয়েছে কোথায়, accessory gland এটা হচ্ছে 19th সেগমেন্টেও রয়েছে। তাহলে প্রথমে 10 এবং 11 নম্বর সেগমেন্টে টেস্টিস এবং টেস্টিস ক্যাভিটিস রয়েছে, স্যাক রয়েছে। টেস্টিস থেকে কি ভ্যাসা ডিফারেন্সিয়া শুরু হলো, ভ্যাসা ডিফারেন্সিয়া আসার পর কোথায় যাচ্ছে, এটা 70, এটা তোমার হচ্ছে কি ভ্যাসা ডিফারেন্সিয়া আসছে 18 সেগমেন্ট পর্যন্ত, এবং এর 17 নম্বর সেগমেন্টে কি রয়েছে, অ্যাক্সেসরি গ্ল্যান্ড রয়েছে, অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আবার তোমার 19 নম্বর সেগমেন্টও দুটো অ্যাক্সেসরি গ্ল্যান্ড মানে সহায়তা করছে। দ্য কমন প্রোস্টেট অ্যান্ড spermatic duct vasa differentia opens to the exterior by a pair of male genital pore on the ventrolateral side 18th segment। বুঝতে পারলে এই যে 18 নম্বর সেগমেন্টে কি থাকছে, এটা কমন জেনিটাল পোর থাকছে। এই যে এই যে কমন জেনিটাল পোর, এই কমন জেনিটাল পোরের মাধ্যমে কি হচ্ছে পোর, এটা কোথায় 18th সেগমেন্টে থাকছে। এটা হচ্ছে তোমার ভ্যাসা ডিফারেন্সিয়া এবং প্রোস্টেট গ্ল্যান্ডের একটা কমন পাথ বা কমন ছিদ্র, যে ছিদ্রের মাধ্যমে স্পার্মগুলো বডির বাইরে বেরিয়ে যায়। 4 pair of spermatheca are located 6 to 9 segment, 1 pair in segment. They receive and store spermatozoa during copulation। এবং স্পার্মাথিকার কথা থাকছে, এটা এই স্পার্মাথিকা এটা তোমার 6 to 9 নাম্বার সেগমেন্টে, এই সেগমেন্ট মনে রাখতে হবে, থাকে তোমার স্পার্মাথিকা কটা পেয়ার, জোড়া অবস্থায় প্রত্যেকটা খণ্ডকে রয়েছে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে স্টোর স্পার্মাটোজোয়া মানে শুক্রাণুকে সঞ্চয় করা। অর্থাৎ এদের বডিতে তোমার ডিম এবং এগ এবং শুক্রাণু তৈরি হচ্ছে, কিন্তু এদের মধ্যে নিষেক হচ্ছে না। এদের নিষেক কখন হবে, যখন দুটো আলাদা তোমার কেঁচো পরস্পরের সংস্পর্শে কাপুলেশন করবে, তখন একটা বডি থেকে শুক্রাণু অন্য বডিতে যাবে, আর অন্য বডি থেকে ডিম আগের বডিতে আসবে। ওদের মধ্যে ডিম এবং শুক্রাণু ট্রান্সফার হবে। তো ফিমেল বডিতে গিয়ে কী হবে, এই শুক্রাণু এখান থেকে শুক্রাণুটা বেরিয়ে যাওয়ার পর অন্য একটা বডি যেখানে তোমার স্পার্মাথিকা রয়েছে, সেখানে গিয়ে স্পার্মাটোজোগুলো সঞ্চিত হবে। 1 pair of ovaries is attached to the intersegmental septum of the 12th and 13th segment। তাহলে এই যেটা হচ্ছে 12 নম্বর এবং 13 নম্বর, এটা হচ্ছে ওভারি, এটা 12 নম্বর, দেখো 12 এবং 13 নম্বর সেগমেন্টের মধ্যবর্তী অংশে তোমার থাকছে কি দুটো ওভারি থাকছে, এবং ওভারিগুলোর পরে ওভারিয়ান ফানেল থাকছে। দেখবেন ওভারিয়ান ফানেলস আর প্রেজেন্ট beneath the ovaries which continues into the oviduct। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে ফানেল, দুটো ফানেল, যেন ওভারি থেকে এগটা বেরোবে এবং ওভিডাক্টে এসে পড়বে। জয়েন্ট টুগেদার অ্যান্ড ওপেন অন দ্য ভেন্ট্রাল সাইড অ্যাজ এ সিঙ্গেল মেডিয়ান ফিমেল জেনিটাল পোর 14 সেগমেন্ট। এদের যে এই জায়গাটাতে কি রয়েছে, কমন জেনিটাল পোর রয়েছে, যেটাকে বলা হচ্ছে কি ফিমেল জেনিটাল পোর। জেনিটাল পোর মানে ছিদ্র, আর জেনিটাল মানে জনন, আর হচ্ছে ফিমেল মানে স্ত্রী। তাহলে এখানে দেখো, এখানে টেস্টিসের ক্ষেত্রে কি হলো, 10 থেকে 11 নম্বরে যে টেস্টিস রয়েছে, সেই শুক্রাশয়ের মধ্যে তোমার তৈরি হলো স্পার্ম, সেটা টেম্পোরালি স্টোর থাকলো কোথায়, সেমিনাল ভেসিকেলে। তারপর ভ্যাসা ডিফারেন্সিয়া চলে আসলো তোমার 17 নম্বর, এখানে কমন স্পার্মেটিক ডাক্ট, যেটা তোমার রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড এবং ভ্যাসা ডিফারেন্সিয়ার মধ্যবর্তী অংশে। এখান থেকে তোমার জেনিটাল পোরের মাধ্যমে বেরিয়ে গেল। অ্যাক্সেসরি গ্ল্যান্ড 17 নম্বরে থাকলো, 19 নম্বরে থাকলো। এরপর কি হচ্ছে, এদের ক্ষেত্রে তোমার স্পার্মা থেকে যেখানে স্পার্মাটোজোয়া সঞ্চিত হচ্ছে, সেটা থাকছে কত 6 থেকে 9 নম্বর পর্যন্ত। প্রতিটা স্টেপে কি থাকছে, তোমার এক জোড়া করে প্রতিটা খণ্ডকে থাকছে। এরপর কি হচ্ছে যে এদের 12 এবং 13 নম্বর সেগমেন্টের মধ্যবর্তী অংশে তোমার ওই ওভারি থাকছে। এই ওভারিটা তোমার কি হচ্ছে, ওভারি থেকে তোমার ফানেলের মাধ্যমে এগুলো বেরিয়ে আসছে, এবং ওভিডাক্ট মানে হচ্ছে একটা কমন নালী, যেটা দুটো ওভারির সঙ্গে যুক্ত রয়েছে। সেই ওভিডাক্টের মাধ্যমে এরা ফিমেল জেনিটাল পোর দিয়ে বেরিয়ে যাচ্ছে, 14 সেগমেন্ট থাকছে।
A mutual exchange of sperm occurs between two worms during mating. এরপর যখন দুটো কেঁচোর মধ্যে মেটিং হচ্ছে, জনন হচ্ছে, তখন কি হচ্ছে, ওর মধ্যে স্পার্মের বিনিময় ঘটছে। One worm has to find another worm and they made juxtaposing opposite gonadal opening exchange pockets of sperm called spermatophore. তাহলে এদের মধ্যে কি হচ্ছে, স্পার্মাটোফোরের মাধ্যমে স্পার্মাটোফোর এক্সচেঞ্জ প্যাকেটস অফ স্পার্মস। স্পার্মাটোফোর হচ্ছে একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে কি থাকছে, স্পার্ম থাকছে। ওকে, যখন দুটো তোমার কেঁচোর মধ্যে কাপুলেশন ঘটছে, অর্থাৎ তাদের জনন ঘটছে, তখন এই প্যাকেটের মধ্যে শুধু স্পার্মগুলো তোমার এক বডি থেকে অন্য বডিতে চলে যাচ্ছে, যেটাকে স্পার্মাটোফোর বলছি। ম্যাচিওর স্পার্মস and egg cells and nutritive fluids are deposited in the cocoons produced by the gland cell of clitellum. তো clitellum মানে কি, যেখানে তোমার সেগমেন্ট থাকে না, সেই অংশটাকে ক্লাইটেলাম বলা হয়। এবার যেটা তোমার 14 থেকে 16 নম্বর সেগমেন্ট ছিল ক্লাইটেলাম, সেই ক্লাইটেলাম অংশে কি রয়েছে, গ্ল্যান্ড রয়েছে। সেই গ্ল্যান্ড থেকে কি হয়, এক ধরনের পুষ্টিরস ক্ষরণ হয়, যে পুষ্টিরসের মধ্যে তোমার কোকুনস, যেটাকে ফার্টিলাইজ নিষে করে এবং কোকুন তৈরি হয়। তারপর হচ্ছে বলছে কি দেখো, দ্য ওভা অর্থাৎ এগস আর ফার্টিলাইজড বাই দ্য স্পার্মস সেলস উইদিন দ্য কোকুনস। তাহলে কোকুন হচ্ছে কি একটা পকেট, যেটা তোমার কোথায়, ওই ক্লাইটেলাম অংশে থাকছে। এবার ক্লাইটেলাম অংশে তোমার এই নিউট্রিটিভ ফ্লুইড থাকছে, যার মাধ্যমে তোমার এগ অ্যান্ড স্পার্ম এরা দুজন কি হচ্ছে, নিষিক্ত হচ্ছে, ফার্টিলাইজ হচ্ছে। which then slips off the worm and is deposited in or on the soil. তাহলে এবার কি হচ্ছে, এই ক্লাইটেলাম অংশ থেকে যে কোকুন তৈরি হচ্ছে, সেই কোকুনটা কি হচ্ছে, ওদের বডিতে স্লিপ করে বাইরে বেরিয়ে আসছে এবং সেটা মাটির মধ্যে ডিপোজিট হয়ে যাচ্ছে। আফটার 3 weeks 3 সপ্তাহ পরে ইচ কোকুনস প্রডিউস 2 to 20 worms with an average of 4. তাহলে কি হচ্ছে, দুটো থেকে 22টা, মানে অ্যাভারেজ তোমার হচ্ছে কি 2 থেকে 20টা, অ্যাভারেজ 4টে করে কোকুনস তৈরি হচ্ছে। কোকুনসগুলো থেকে তোমার বেবি বেরিয়ে আসছে, অর্থাৎ বেবি ওর্ম বেরিয়ে আসছে। ডেভেলপমেন্ট অফ আর্থওয়ার্ম ইজ ডাইরেক্ট মানে যেখানে তোমার যেমন পতঙ্গের ক্ষেত্রে কী হয়, ডিম হয়, লার্ভা হয়, পিউপা হয়, পূর্ণাঙ্গ হয়। এদের ক্ষেত্রে এতগুলি স্টেজ হয় না, এদের বৃদ্ধিটা আমাদের মানুষদের মতো, যেখানে ডাইরেক্ট তোমার বৃদ্ধি পায়, সেটাকে বলা হচ্ছে তোমার ডাইরেক্ট ডেভেলপমেন্ট। তারপর এবার বলছে আর্থওয়ার্মস আর নোন এজ ফ্রেন্ডস অফ ফার্মার, কৃষকদের বন্ধু বলা হয়, বিকজ দে মেক বারোজ, তারা ছিদ্র তৈরি করে মাটির মধ্যে, ইন দ্য সোয়েল অ্যান্ড মেক ইট পোরাস, মানে তারা বায়ু চলাচল ঠিক রাখে, হুইচ হেল্পস ইন রেসপিরেশন অ্যান্ড পেনিট্রেশন অফ দ্য ডেভেলপিং প্ল্যান্ট রুটস, যেগুলো কী করছে, উদ্ভিদের রুটগুলোতে রেসপিরেশন বা শ্বসন এবং তোমার পেনিট্রেশন মানে হচ্ছে প্রবেশ করতে সাহায্য করে। দ্য প্রসেস অফ ইনক্রিজিং ফার্টিলিটি অফ সোয়েল বা আর্থওয়ার্ম ইজ কল্ড ভার্মি কম্পোস্টিং। তাই যার মাধ্যমে কেঁচো মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে তাকে ভার্মি কম্পোস্টিং বলা হয়। দে আর অলসো ইউজড অ্যাজ বেট ইন গেম ফিশিং। এটা কি করে, মাছ ধরার ক্ষেত্রে যে আমরা মাছের যে এটা ব্যবহার করি, মাছ ধরার ক্ষেত্রে এখানে তোমার কেঁচো লাগিয়ে মাছ ধরা হয়। বুঝতে পারলে? তো এই হয়ে গেল তোমার এদের কেঁচো সম্পর্কে একটা ছোটোখাটো ডিসকাশন। যদি কোনো সমস্যা আপনি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।